শুরু করছি প্রণয়ের অমল কাব্য পর্ব ৩। লিখেছেন ডিআরএম সোহাগ। ইরফানের সারা রাত বসে হেঁটে নয়তো এপাশ ওপাশ পায়চারি করে কেটেছে। সারা রাতে মোটামুটি ১ প্যাকেট সিগারেট পোড়ানো শেষ। ইজি চেয়ারে বসে লাস্ট সিগারেট ডান হাতে ২ আঙ্গুলে ধরে বার ২ টোকা দিল। এরপর আবারও ঠোঁটের ফাঁকে ছেড়ে কয়েকবার শূন্যে দোয়া ছুড়ল। সিগারেটের অবশিষ্ট ছোট্ট অংশটা ফেলে বসা থেকে উঠে দাঁড়ালো। আবারও খানিক পায়চারি করলো। ফজরের আজানে ইরফান দাঁড়িয়ে যায়। আকাশপানে চেয়ে আজানের প্রতিটি ধ্বনি শুনল। সারা রাত এমন ঠান্ডা পরিবেশে উদাম গায়ে থাকায় শরীর ঠান্ডা হয়ে গিয়েছে। তবে ইরফানের মাঝে কোনো ভাবান্তর নেই। আজান শেষে ওয়াশরুমে গিয়ে অজু করে বের হলো। ঘরেই নামাজ পড়ে শুদ্ধকে ঠেলতে লাগলো। শুদ্ধর নড়চড় নেই। বিরক্ত হয়ে জোরে সোরে একটা লাথি দেয়। শুদ্ধ ঘুমের মাঝে ঠাস করে পড়ে যায় বিছানা থেকে। কোমরে হাত দিয়ে গুম গুম চোখে বলে, কোন বেয়াদব আমায় ফুটবল ভাবছিস রে? আরে ভালো করে দেখ, আমি মানুষ। ইরফান পাত্তা দিল না শুদ্ধর কথা। সে চুপচাপ শুয়ে পড়ল। এদিকে শুদ্ধর ঘুম উবে যায়। ধরপড় করে উঠে বসে। কাল রাতে একবার পড়েছিল, এখন আবার। ঘুম ঘুম চোখে বিছানার দিকে তাকিয়ে দেখলো ইরফান আয়েশ করে শুয়ে আছে। দাঁতে দাঁত চেপে বলল, তুই আমায় পেলেছিস। এই মির্জাফরদের মতো আচরণ করা বন্ধ করবি তুই? ইস, কোমরটা গেল আমার। ইরফান চোখ বুজে বলে, ২ ঘন্টা পর ডেকে দিবি। ঘুম থেকে উঠে যেন ১ কাপ ব্ল্যাক কফি পাই। শুদ্ধ দাঁত কিরমির করে বলে, আমাকে তোর কাজের মাসি মনে হচ্ছে? ইরফান বলে, না, কাজের মামা মনে হচ্ছে। ডোন্ট ডিস্টার্ব মি। শুদ্ধ উঠে দাঁড়ালো। ইচ্ছে করলো ইরফানের পাছায় ১ লাথি দিয়ে একদম ওদের বাড়ি পাঠিয়ে দিতে। শালা বেয়াদব, তার জীবনটা বেজে খায়। সাধে কি আর বলে তার মামির কপাল পড়েছে। এমন গাড়তেরা জামাই ছেলে নিয়ে যে কিভাবে সংসার করলো তা ভেবেই শুদ্ধর মনে হয় তার মাথার চুলে পাক ধরে যাবে। এসব রেখে সেও নামাজ পড়তে গেল। মায়েরা সকালে উঠে নামাজ পড়ে নিল। মাথা ব্যথায় ঘুম ভালো হয়নি, কিন্তু সকালে উঠার অভ্যাস আছে তার। তাই বিছানায় সারাদিন চোখ বুজে থাকলেও আর ঘুম আসবে না সে জানে। ভোরের আলো ফুটেছে। ঘরের দরজা খুলে মায়েরা চুপি চুপি এদিক ওদিক উকিঝুঁকি দিল। ধীর পায়ে ঘর থেকে বেরোলে তার সামনে শাশুড়িকে দেখে স্ট্যাচু হয়ে যায়। রুমা নেওয়াজ গম্ভীর মুখে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা তার শাশুড়ি তাকানোয় মাথা নিচু করে নিল। রুমা নেওয়াজ গম্ভীর গলায় বলে, ইরফান কোথায়? মায়েরা মাথা উঁচু করে ভ্রু কুঁচকে তার শাশুড়ির দিকে তাকালো। নামটা আজকে প্রথম শুনলো। এই বাড়িতে কে কে থাকে সে তো জানে না। এই ব্যাটা আবার কে? আর তাকে বা জিজ্ঞেস করছে কেন? রুমা নেওয়াজ কর্কশ কণ্ঠে বলে উঠল, কি হলো, কথা বলছো না কেন? মায়েরা জাঁকি দিয়ে উঠে আমতা আমতা করে বলে, জি, আসলে আমি তাকে চিনি না। আপনি যদি বলতেন সে এই বাড়ির কোন সদস্য। রুমা নেওয়াজ বিরক্ত হয়ে বলল, নিজের স্বামীর নামটাও জানো না? বিয়ে করেছো কেন তাহলে? মায়েরা বেবাচেকা খেয়ে গেল। আসলেই ওই স্বামীর নাম জেনে নেওয়া উচিত ছিল, তবে মুখ নিষ্পিস করলো কিছু কথা বলার জন্য। অমন বেয়াদব বরের নাম জানার দরকারও নেই তার। কালকে রাতের কথা মনে পড়লো। লোকটা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছিল। অত রাতে ভালো ছেলেরা তো বাইরে যায় না। মুখ ফসকে বলে দেয়, আমার মনে হয় আপনার ছেলে খারাপ কাজে জড়িত, আপনার খোঁজ নেওয়া উচিত। রুমা নেওয়াজ ধমকে বললেন, থাপ্পড় খাবে আমার ছেলের নামে আর একটা বাজে কথা বললে। এরই মাঝে তারেক নেওয়াজ ঘর থেকে বেরিয়ে এসে বলেন, ওকে এভাবে বকছো কেন? রুমা নেওয়াজ বললেন, ও আমার ছেলের নামে উল্টাপাল্টা বলছে। একে তো স্বামীর নাম দাম খোঁজ খবর কিছুই জানে না, তার উপর আবার অপবাদ দিচ্ছে। তারেক নেওয়াজ ফোঁস করে শ্বাস ফেলে বলল, তুমি রান্নাঘরে যাও, আমি ইরফানের খোঁজ নিয়েছি, ও শুদ্ধর বাড়ি আছে। রুমা নেওয়াজ গজ গজ করতে করতে রান্নাঘরের দিকে গেলেন। মায়েরা মাথা নিচু করে মুখ বাঁকালো। মা ছেলে এক গোয়ালের গরু, মুখ থেকে শুধু নিম পাতার রস ঝরে। তারেক নেওয়াজ মায়েরাকে বলে, নামাজ পড়েছো আম্মু? মায়েরা অমায়িক হেসে বলল, জি আঙ্কেল। আমি এখনো আঙ্কেল? বাবা হই তোমার।
বাবা বলবে। মায়েরা এক কথায় রাজি হয়ে মাথা নেড়ে বলে, জি আচ্ছা বাবা। বিকেলবেলা মায়েরা তার শ্বশুরের সাথে বের হয়েছে। তারেক নেওয়াজ মায়েরাকে নিয়ে বের হয়েছে। মূলত মেয়েটা গ্রামের মেয়ে, সারাদিন ঘরে বসে আছে, তাই ভাবলেন বাইরে একটু ঘুরিয়ে নিয়ে যাক। তার ছেলের তো কোনো খোঁজ নেই। একটা ব্যাপার ভাবলেন, মায়ের কাছে ফোন নেই, তাই প্রথমে মায়েরাকে নিয়ে ফোনের দোকানে গেলেন। মোটামুটি ভালো একটা ফোন কিনে দিলেন মায়েরাকে। মায়েরা চঞ্চল প্রকৃতির মেয়ে, তাকে কেউ চকলেট দিলেও সে খুশি হয়ে নিবে, কিন্তু ফোন নিতে কেমন যেন সংকোচ বোধ করছিল। সে বাড়িতে তার মায়ের ফোন চালাতো টুকটাক। তারেক নেওয়াজ মায়েরার সংকোচ বুঝতে পারলে তিনি সুন্দর করে বুঝিয়ে বলেন তিনি মায়েরার বাবা। মায়েরা খুশি হয়ে তার শ্বশুরের থেকে ফোন নিয়ে নেয়। খুশিতে একবার লাফ দিতে চায়, কিন্তু আশেপাশে এত মানুষ দেখে নিজের ইচ্ছাটাকে দমিয়ে নেয়। এরপর তারেক নেওয়াজ মায়েরাকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায়। রেস্টুরেন্টে গিয়ে মায়েরার দুই বান্ধবীর সাথে দেখা হয়। তারা আগে গ্রামে থাকতো, ক্লাস 9-এ ওঠার পর শহরে চলে এসেছে। প্রায় 2 বছর পর দেখা হলেও একে অপরকে দেখে চিনতে পারে। তুই মায়েরা না? কারো কণ্ঠে। মায়েরা পাশ ফিরে তাকালে তার প্রিয় বান্ধবীকে দেখে এক প্রকার তার উপর ঝাঁপিয়ে পড়ে। বান্ধবীদের দেখে নিজের চাঞ্চল্য ভাব চেপে রাখতে পারেনি। রাইসা হেসে মায়েরাকে আগলে ধরে। এ তো আগের মতোই আছে, শুধু লাফিয়ে বেড়ায়। পাশ থেকে মাইশা হেসে বলল, তুই এখানে কেন? গ্রাম থেকে কবে আসলি? মাইরা রাইসাকে ছেড়ে বলে, আমার বিয়ে হয়ে গিয়েছে। মাইশা আর রাইসা একসাথে অবাক হয়ে বলে, কি? মাইরা পাশ ফিরে তার শ্বশুরের দিকে একবার তাকায়। তারেক নেওয়াজ গলা ঝেড়ে বলে, আম্মু তুমি তোমার বান্ধবীদের সাথে এখানে বসো, আমার কাজ আছে। আমি কাজ সেরে তোমাকে এখান থেকে নিয়ে যাব, কেমন? মাইরা হেসে মাথা নাড়িয়ে বলে, আচ্ছা বাবা। তারেক নেওয়াজ বেরিয়ে গেলে 3 বান্ধবী রেস্টুরেন্টের এক কোণার ফাঁকা টেবিলে গিয়ে বসে। রাইসা প্রশ্ন করে, গল্পটা বল, এত তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল? ইটিস পিটিস করতিস নাকি? মাইরা রেগে বলল, একটা থাপ্পড় খাবি। আমার খেয়ে দিয়ে কাজ নাই। আম্মু বিয়ে দিয়ে দিল, সৎ বাবা আমায় দেখতে পারে না তাই। মায়েরার কথা শুনে 2 বান্ধবীর একটু খারাপ লাগলো। তারা জানে মায়েরার বাবা মারা যাওয়ার পর তার মা আরেকটা বিয়ে করে। মায়েরার মা যদিও মায়েরাকে আগলে রাখতো, তবে পরের সংসারে আগের পক্ষে মেয়েকে চাইলেও সেভাবে দেখতে পারতো না। রাইসা মাইশা মন খারাপ করে বলল, বুঝেছি, আচ্ছা বাদ দে। বিয়ে তো শহরে হয়েছে, ফ্যামিলি ভালোই হয়তো। জামাই কি হ্যান্ডসাম নাকি টাকলো মামা? মাইরা ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, জানি না, শুধু জানি বুড়ো। মাইশা গালে হাত দিয়ে বলল, শেষমেশ বুড়ো? তুই দেখিসনি কেন? মাইরা এত সব বলতে চাইলো না, ব্যাপারটা এড়িয়ে গিয়ে বলল, তোদের খবর বল, পরীক্ষার প্রিপারেশন কেমন? তারা টুকটাক কথা বলতে লাগলো। ইরফান শুদ্ধ ভার্সিটি ক্লাস শেষে একটা রেস্টুরেন্টে আসে। তাদের সাথে আরেকজন কলিগ রিপনও এসেছে। ইরফান গম্ভীর মুখে রেস্টুরেন্টের ভেতর প্রবেশ করে। এদিকে শুদ্ধ রিপনদের কথার শেষ নেই। ইরফান যেমন স্বল্পভাষী গম্ভীর স্বভাবের, শুদ্ধ আর রিপন তেমনি ইরফানের উল্টো ক্যারেক্টার। ইরফানেরা মাইরাদের ডান পাশে ঠিক একটা টেবিল পরের টেবিলে গিয়ে বসে। শুদ্ধ আর রিপন মাইরাদের থেকে পিঠ ফিরিয়ে বসেছে। অপর পাশে ইরফান। এদিকে মায়েরার 2 বান্ধবী ইরফানদের থেকে পিঠ ফিরিয়ে বসেছে, আর মায়েরা বসেছে ইরফানের মুখোমুখি হয়ে। মাঝে খুব বেশি ব্যবধান নেই। মায়েরা কথা বলতে বলতে হঠাৎই সামনের দিকে চোখ পড়লে তার চোখ বড় বড় হয়ে যায়। ভীত কণ্ঠে বলে, বান্ধবী এখানে পাগল এসেছে, পাগল, চল পালাই। মাইশা বলে, কোথায়? মায়েরা ডান হাতের আঙ্গুল দিয়ে ইরফানের দিকে ইশারা করে দেখালে মাইশা আর রাইসা দুজনে উল্টো ঘুরে তাকালো। মায়েরার ভয়েস মোটামুটি জোরে ছিল, যার ফলে কথাটা ইরফানদের কানে পৌঁছায়। শুদ্ধ আর রিপন উল্টো ঘুরে তাকায়। ওদিকে ইরফানও মায়েরার দিকে ব্রুকুশকে চেয়ে আছে। মায়েরা ইরফানের দিকে তাক করে রাখা আঙ্গুল এখনো নামায়নি। মাইশা রাইসা ব্রুকুশকে বলল, আরে কোথায় পাগল, ভদ্রই তো লাগে। আর এমন বড় চুল কতজন তো স্টাইল করে রাখে, আবাল। কথাটা বলে এদিক ফিরে মায়েরার দিকে তাকালে দেখলো মায়েরা এখনো হাওয়ার মতো ইরফানের দিকে আঙ্গুল তাক করে আছে। রাইসা নিজের কপাল একটা বাড়ি মেরে মায়েরা হাত নামিয়ে দিয়ে বলে, আরে এভাবে আঙ্গুল তুলে আছিস কেন? কি বলবে মানুষ, আজব। ইরফান শক্ত চোখে মায়েরার দিকে চেয়ে আছে।